আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ আমরা আলোচনা করব কলকাতার বুকে ঘটে যাওয়া এক সম্ভাব্য ঐতিহাসিক পরিবর্তন নিয়ে। আমাদের প্রিয় শহর আমাদের তিলোত্তমা হয়ে উঠেছে বহু বছরের বিবর্তনে, কিন্তু তার বর্তমান প্রশাসনিক কাঠামো কি সেই গতির সঙ্গে পা মেলাতে পারছে? এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে শহরের আনাচে কানাচে। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার একটা খসড়া প্রস্তাব সম্প্রতি সামনে এসেছে। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তনের দরকার পড়ল? এতে কি আম জনতার সত্যি সরাসরি কোনো লাভ হবে, নাকি কেবল রাজনীতির অঙ্কের হিসেব বদলে যাবে? এইসব জটিল আর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা নামব এক বিস্তৃত এবং গভীর বিশ্লেষণে। কলকাতা কেবল একটা ভৌগোলিক শহর নয়, এটি লক্ষ লক্ষ মানুষের আবেগ, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন অস্তিত্বের মূল আশ্রয়স্থল। পুরনো উত্তর কলকাতার সরু গলি থেকে শুরু করে ইএম বাইপাসের ধারের চকচকে বহুতল কলকাতা দিন দিন বেড়েই চলেছে। উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন জরাজীর্ণ বাড়িগুলোর নাগরিক সমস্যা আর রাজারহাট, মুকুন্দপুর বা গড়িয়ার মতো দ্রুত বৃদ্ধি পাওয়া নতুন নতুন আবাসিক এলাকার সমস্যা কিন্তু এক নয়। শহরের সর্বত্র জনসংখ্যা বাড়ছে, নতুন নতুন আবাসন তৈরি হচ্ছে এবং তার সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নত নাগরিক পরিষেবা পাওয়ার দাবি। কিন্তু বহু বছর ধরে এই শহরের পরিধি এবং জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও পুরসভার প্রশাসনিক ওয়ার্ড সংখ্যা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থমকে ছিল। একটি শহরের পরিধি এবং জনসংখ্যা যখন অনবরত বাড়ে, তখন তার পুরনো ঐতিহ্যবাহী প্রশাসনিক কাঠামো দিয়ে সবটা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে কলকাতার বহু ওয়ার্ডের জনসংখ্যা 1 লক্ষেরও বেশি হয়ে গিয়েছে। একটু মন দিয়ে চিন্তা করে দেখুন তো, একজন মাত্র কাউন্সিলরের পক্ষে কি এই 1 লক্ষ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শোনা কখনো সম্ভব? জল জমার সমস্যা, খানাখন্দে ভরা রাস্তাঘাট, নিয়মিত আবর্জনা সাফাই, রাস্তার আলোর রক্ষণাবেক্ষণ কিংবা ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের মতো জরুরি স্বাস্থ্যসেবা প্রতিদিন সমানভাবে পৌঁছে দিতে চরম হিমশিম খেতে হয় পুরকর্মীদের। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ নাগরিকদের ক্ষোভ বাড়তে থাকে। আর ঠিক এই জায়গা থেকেই জন্ম নিয়েছে ওয়ার্ড পুনর্বিন্যাস বা সীমানা পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা। প্রশাসনের প্রাথমিক যুক্তি একেবারেই পরিষ্কার এবং সুস্পষ্ট। তাদের প্রধান বক্তব্য হলো, ওয়ার্ডের আয়তন এবং জনসংখ্যা ছোট করা গেলে প্রতিটি এলাকার ওপর নজরদারি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ অনেক বাড়বে। ছোট এলাকায় প্রতিটি অলি গলির সমস্যা খুব সহজে চিহ্নিত করা যায়। যখন একজন জনপ্রতিনিধি কম জনসংখ্যার দায়িত্বে থাকবেন, তখন তিনি সাধারণ মানুষের অনেক কাছাকাছি পৌঁছতে পারবেন এবং সমস্যাগুলো সরাসরি বুঝতে পারবেন। কিন্তু এটা কি সত্যি এতটা সহজ আর সরল অঙ্ক, নাকি এর পেছনে রয়েছে আরও অনেক জটিল প্রশাসনিক, আর্থিক এবং রাজনৈতিক অঙ্ক? আসুন একটু বিশদভাবে খতিয়ে দেখি এই পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবটি ঠিক কিভাবে তৈরি করা হচ্ছে। নগর উন্নয়ন বিশেষজ্ঞরা বলছেন, কেবল একটা কলমের টানে মানচিত্রে দাগ টেনে দিলেই ওয়ার্ড ভাগ হয়ে যায় না। তার জন্য কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নিয়ম মাথায় রাখতে হয়। প্রথমত, জনসংখ্যার ঘনত্ব। যেসব এলাকায় মানুষের বসবাস অত্যন্ত বেশি,
সেখানে ভৌগোলিক এলাকা ছোট করার প্রয়োজন পড়ে। দ্বিতীয়ত, প্রকৃতির এবং কৃত্রিম সীমানা, যেমন কোনো প্রধান সড়ক, খাল, নদী বা রেললাইন দিয়ে সীমানা চিহ্নিত করা অনেক সহজ নয়। তৃতীয়ত, যোগাযোগের সুবিধা এবং নাগরিক পরিষেবায় পরিকাঠামোগত চাপ। খসড়া প্রস্তাব তৈরির সময় এই সবকটি দিক মেপে দেখা হয়। তবে আমাদের বারবার মনে রাখতে হবে, এটি এখনো কেবল একটি প্রাথমিক খসড়া প্রস্তাব। চূড়ান্ত কোনো সরকারি সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে নাগরিকদের নিজস্ব মতামত, পরামর্শ আর আপত্তি জানানোর জন্য। নাগরিকরা যদি মনে করেন তাদের এলাকা ভুলভাবে ভাগ হচ্ছে বা তাদের এলাকার প্রাকৃতিক সীমানা নষ্ট হচ্ছে, তবে তারা লিখিতভাবে আপত্তি জানাতে পারেন। কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা সবচেয়ে আগে আসছে তা হলো, ওয়ার্ডের সংখ্যা বাড়লে কি আমাদের দৈনন্দিন জীবনের অন্তহীন সমস্যার সমাধান কি সত্যিই দ্রুত হবে? আগামী বর্ষায় কি পাড়ার রাস্তায় জল জমা বন্ধ হবে? সকাল হলেই কি কলের জলের স্পিড বাড়বে? রাস্তার জমে থাকা জঞ্জাল কি সময় মতো পরিষ্কার হবে? যদি প্রস্তাবিত 209টি ওয়ার্ডের মডেলটি বাস্তবে কার্যকর হয়, তবে তত্ত্বগতভাবে নাগরিকরা বেশ কিছু সুনির্দিষ্ট সুবিধা পেতে পারেন। যেমন ধরুন, নতুন প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা নিজস্ব উন্নয়ন ফান্ড তৈরি হবে। প্রতিটি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার জন্য নির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যাবে। ছোট এলাকা হওয়ায় ড্রেন পরিষ্কার, জঞ্জাল অপসারণ বা রাস্তার আলো সারানোর কাজ সহজে তদারকি করতে পারবেন ওয়ার্ডের কাউন্সিলর ও পুর প্রকৌশলীরা। ছোট এলাকা হওয়ায় ড্রেন পরিষ্কার, জঞ্জাল অপসারণ বা রাস্তার আলো সারানোর কাজ সহজে তদারকি করতে পারবেন ওয়ার্ডের কাউন্সিলর ও পুর প্রকৌশলীরা। তাছাড়া নাগরিকরা তাদের স্থানীয় জনপ্রতিনিধিকে যে কোনো দরকারে হাতের কাছে পাবেন। কোনো সামান্য নাগরিক শংসাপত্র বা অনুমোদনের জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। এ বিষয়ে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো। এটা একটা দরকার ছিল, তার কারণ কলকাতার ওয়ার্ডগুলোয় সামঞ্জস্য ছিল না। অনেক ওয়ার্ড যেটা 80,000 ভোট আছে, আবার এমন ওয়ার্ড আছে যেটা 11,000 ভোট আছে। সুতরাং পিপলস রিপ্রেজেন্টেশনটা ইকুয়ালি ডিভাইড হয়নি। যদি ইনফ্রাস্ট্রাকচারটা গভর্নমেন্ট করে দেয়, প্রত্যেকটা ওয়ার্ডে জায়গা খুঁজে, কলকাতার মতন জায়গায় জায়গাটাই একটা অত্যন্ত জায়গা, মানে পাবেন না, অ্যাভেলেবেল না জায়গা, সেখানে জায়গা খুঁজে যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা যায় তাহলে এটা খুব। তবে মুদ্রার অন্য পিঠও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। অনেক নগর পরিকল্পনাবিদ ও অভিজ্ঞ প্রশাসক সতর্ক করছেন যে শুধু ওয়ার্ডের সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করলেই শহরের সামগ্রিক ছবি সেটা কিন্তু রাতারাতি বদলে যাবে না। এর জন্য প্রয়োজন বিশাল প্রশাসনিক প্রস্তুতি এবং বিপুল পরিমাণ অর্থ। সংখ্যা বাড়ার অর্থ হলো শহরে নতুন 209 জন কাউন্সিলর তৈরি হওয়া, আর তাদের কাজের জন্য নতুন অফিস, নতুন সচিবালয়, অতিরিক্ত সুপারভাইজার, ক্লার্ক এবং মাঠ পর্যায়ের পুরকর্মী ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। প্রশ্ন হলো, কলকাতা পুরসভার বর্তমান পরিকাঠামো কি এই বিপুল নতুন চাপ সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত? সবচেয়ে বড় প্রশ্নটি কিন্তু উঠে আসছে আর্থিক বরাদ্দ ও বাজেট নিয়ে। নতুন ওয়ার্ড তৈরি হলে পুরসভার দৈনন্দিন প্রশাসনিক পরিচালন খরচ সেটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। প্রতি মাসে জনপ্রতিনিধি এবং নতুন কর্মীদের বেতন, নতুন দপ্তর চালনা করা, গাড়ি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের পেছনে বিশাল অঙ্কের টাকা চলে যাবে।
তাহলে মূল প্রশ্ন দাঁড়াচ্ছে, শুধুমাত্র এই অতিরিক্ত প্রশাসনিক খরচ সামলাতে গিয়ে শহরের আসল উন্নয়নমূলক কাজগুলো থমকে যাবে না তো? নাকি পরোক্ষভাবে অতিরিক্ত কর বা ট্যাক্সের বোঝা এসে পড়বে সেই সাধারণ আম জনতার কাঁধেই? এই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো নয়। শহরের আগামী দিনের বাজেটে কিভাবে এই অর্থায়ন সামলানো হবে তার কোনো স্পষ্ট রূপরেখা এখনো প্রকাশ্যে আসেনি। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4/4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। প্রশাসনিক ও আর্থিক হিসেবের বাইরে গিয়ে এবার নজর দেওয়া যাক অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক দিকটিতে। কলকাতা পুরসভার এই ওয়ার্ড পুনর্বিন্যাস কিন্তু কেবল একটা নিছক প্রশাসনিক সংস্কারের বিষয় নয়, এটি একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট পূর্বাভাস। যে কোনো রাজনৈতিক দলের জন্যই পুরসভা হলো একেবারে তৃণমূল স্তরে ক্ষমতার মূল ভিত্তি। একদম পাড়া স্তরে নিজেদের সংগঠনের প্রভাব ও অস্তিত্বকে ধরে রাখার প্রধান মাধ্যম হলো পুরসভা নির্বাচন। ফলে সীমানা পরিবর্তন হলে প্রতিটি রাজনৈতিক দলের ভোটের অঙ্কে বড় সড় তোলপাড় হতে বাধ্য। সীমানা সম্পূর্ণ পাল্টালে কোনো রাজনৈতিক দলের নিশ্চিত জয়ের আসনগুলো 2 বা 3 টুকরো হয়ে যেতে পারে। আবার কোনো এলাকায় সামাজিক ও জনসংখ্যার বিন্যাস পুরোপুরি বদলে গিয়ে নতুন ভোটার সমীকরণ তৈরি হতে পারে। রাজনৈতিক পরিভাষায় একেই বলা হয় সীমানা পুনর্নির্ধারণের খেলা। নতুন মানচিত্রের কারণে একটি নির্দিষ্ট দলের দীর্ঘদিনের ভোট ব্যাংক ভেঙে অন্য কোনো নতুন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তাই প্রতিটি রাজনৈতিক দলই এখন এই খসড়া মানচিত্র নিয়ে তীব্র সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করেছে যে এই সিদ্ধান্ত কি সৎভাবে নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য নেওয়া, নাকি এর পেছনে রয়েছে ভোটের রাজনীতিতে সুবিধা পাওয়ার কোনো গোপন রূপরেখা। তবে রাজনৈতিক তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে আমাদের দেখতে হবে এই শহরের প্রকৃত মালিক কিন্তু এখানকার সাধারণ মানুষেরাই। একটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সচেতন মতামতই শেষ কথা বলে। তাই খসড়া প্রকাশের পর নাগরিকদের মতামত ও আপত্তি জানানোর যে সুযোগটি প্রশাসন দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশাসনিক ধাপ। আপনার এলাকার সীমানা কিভাবে নির্ধারিত হচ্ছে সে বিষয়ে খোঁজ রাখা প্রতিটি নাগরিকের পরম দায়িত্ব। যদি আপনি মনে করেন আপনার এলাকা কোনো অযৌক্তিক কারণে দ্বিখণ্ডিত করা হচ্ছে, তবে নাগরিক হিসাবে আপনার সোচ্চার হওয়ার আইনি অধিকার রয়েছে। কিন্তু আজকের আধুনিক যুগে একটি আন্তর্জাতিক মানের তিলোত্তমা গড়ে তুলতে গেলে কেবল প্রশাসনিক মানচিত্রে ওয়ার্ডের সংখ্যা বাড়ানোই কি শেষ কথা? নগর বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন, মোটেই না। 21 শতকের দ্রুত পরিবর্তনশীল কলকাতায় প্রয়োজন আধুনিক স্মার্ট নগর পরিকল্পনা। শুধু ওয়ার্ড ভাগ করলেই পরিষেবা উন্নত হয় না,
দরকার প্রযুক্তির সঠিক ও বুদ্ধিদীপ্ত প্রয়োগ। আজকাল শহরের মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে অভ্যস্ত। অনলাইন মিউটেশন, কর জমা দেওয়া, বাড়ি বানানোর প্ল্যান অনুমোদন থেকে শুরু করে নিকাশি বা স্ট্রিট লাইটের অভিযোগ জানানো, সবকিছুকে যদি একটা সার্বিক সমন্বিত ডিজিটাল ব্যবস্থার অধীনে নিয়ে আসা হয়, তবে ওয়ার্ডের সংখ্যা যাই হোক না কেন সমাধান হবে অতি দ্রুত। কি বলছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। পপুলেশনের একটা বিষয় রয়েছে, কারণ বেসিক্যালি হচ্ছে যে পরিষেবাটা যেন মানুষ পায়। একটা বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা ওয়ার্ড হচ্ছে প্রায় একটা মানে দুটো ওয়ার্ডের মতো, একটা ওয়ার্ডের সাইজ কি 3টে ওয়ার্ডের মতো। আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট, তো টাকাটা কিন্তু সেই কাউন্সিলর একই টাকা পায়। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, এই ছোট ওয়ার্ডেও তাই টাকা পায়। এর পাশাপাশি প্রয়োজন যোগ্য ও প্রশিক্ষিত কর্মী বাহিনী। 209 জন কাউন্সিলর যদি নতুন করে প্রশাসনিক দায়িত্ব পান, তবে তাদের মধ্যে আধুনিক ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার মানসিকতা থাকতে হবে। বিশ্ব উষ্ণায়নের এই যুগে কলকাতায় বর্ষার সময় জল জমার সমস্যা এক তীব্র বিপর্যয়ের রূপ নিচ্ছে। কেবল নতুন ওয়ার্ডের নাম ঘোষণা করে যদি পাম্পিং স্টেশনগুলোর জল নিষ্কাশন ক্ষমতা না বাড়ানো হয়, তবে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি কিভাবে মিলবে? বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কেবল পাড়ায় পাড়ায় ভ্যাটের সংখ্যা বাড়ালে চলবে না, প্রয়োজন বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য পৃথকীকরণ এবং পুনর্নবীকরণ ব্যবস্থা। একই সঙ্গে আমাদের নজর দিতে হবে কলকাতার পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র এবং পার্ক ও সবুজ পরিবেশ বাঁচানোর ওপর। নতুন ওয়ার্ড গঠন কি প্রতিটি এলাকায় উন্নত স্বাস্থ্যকেন্দ্র গড়তে সাহায্য করবে? পাড়ার শিশুরা কি নতুন খেলার মাঠ পাবে? প্রবীণ নাগরিকেরা কি তাদের হাঁটা চলার জন্য পরিষ্কার আর নিরাপদ ফুটপাত পাবেন? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর পাওয়া অত্যন্ত জরুরি, কারণ প্রশাসনিক সংস্কারের মূল উদ্দেশ্যই হওয়া উচিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাহলে শেষ পর্যন্ত সমগ্র বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 144 থেকে 209 এই সংখ্যার বড়সড় পরিবর্তন কি কলকাতার জন্য সত্যি এক নতুন আর উজ্জ্বল ভোরের বার্তা নিয়ে আসবে, নাকি এটি প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত বাজেট অপচয় এবং রাজনৈতিক টানাটানির একটা নতুন অধ্যায় সূচনা করবে? এই মূল প্রশ্নের উত্তরটি কিন্তু নির্ভর করছে কয়েকটি নির্দিষ্ট শর্তের সফল বাস্তবায়নের ওপর। প্রথমত, নাগরিকদের জমা দেওয়া প্রতিটি আপত্তি ও পরামর্শের নিরপেক্ষ ও সঠিক শুনানি। দ্বিতীয়ত, নতুন ওয়ার্ড গঠনের পর পর্যাপ্ত প্রশাসনিক বাজেট ও দক্ষ কর্মী বাহিনী বণ্টন করা। এবং তৃতীয়ত, রাজনীতির সংকীর্ণ স্বাস্থ্যের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র নাগরিক পরিষেবাকে প্রাধান্য দেওয়ার দৃঢ় মানসিকতা। কলকাতা একটি ঐতিহ্যবাহী অথচ আধুনিক শহর। এটি প্রতিনিয়ত পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন যেন শুধু সরকারি খাতা কলমের অঙ্কেই সীমাবদ্ধ না থাকে, তা বাস্তবে সাধারণ মানুষের দরজায় গিয়ে পৌঁছয়। আজ আমরা এই খসড়া প্রস্তাবের প্রশাসনিক প্রেক্ষাপট, নাগরিকদের সুবিধা অসুবিধা এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাব আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এবার সময় আপনার নিজের ভাবার। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার এই প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যি শহরের জন্য এক সঠিক আর সময়োপযোগী সিদ্ধান্ত, নাকি এর ফলে সাধারণ মানুষের প্রশাসনিক হয়রানি আরও বাড়বে? আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনার প্রতিটি সচেতন মতামতই হতে পারে আগামী দিনের এক সুন্দর, পরিচ্ছন্ন আর নাগরিক বান্ধব কলকাতা গড়ে তুলতে। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,